আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। মীরা গল্পের পার্ট 1। বাসর ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছি, বুকটা দুকদুক দুকদুক করছে। কারণ বাসর ঘরে বউ সেজে যে বসে আছে, আজ থেকে 2 দিন আগে সে ছিল আমার ভাবি, আর এখন আমারই বউ। তারপর আমি আস্তে ধীরে দরজাটা খুলে ভিতরে ঢুকলাম। সাথে সাথে বউ এসে পা ছুঁয়ে সালাম করলো। আমি কি করব কিছুই বুঝতে পারছি না, খুব নার্ভাস লাগছে। তখন সে নিজের জায়গায় চলে গেল, আর আমিও গিয়ে খাটে বসলাম। তখন সে নিজের ঘোমটাটা নিজেই খোলে। আমি তার দিকে তাকিয়ে দেখি বউ সাজে তাকে এত সুন্দর লাগছে, কিন্তু এ কি, তার চোখে জল। কাঁদতে কাঁদতে চোখ ফুলে গেছে। আমি কিছু বলতে যাব তার আগে আমাকে থামিয়ে দিয়ে বলল, নীল, আমাকে ক্ষমা করো। আমি তোমাকে কোনোদিনও স্বামী হিসাবে মেনে নিতে পারবো না। কারণ আমি যে এখনো রাফিকেই ভালোবাসি। তাকে ছাড়া আমি আর কাউকে নিয়ে কিছু ভাবতে পারবো না। আচ্ছা, এখন পরিচয়টা দেয়া যাক। আমি কাব্য আহমেদ নিলয়, আর রাফি হলো আমার বড় ভাই, যে কিনা প্রায় 2 মাস আগে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আর মীরা আগে আমার ভাবি ছিল, এখন আমার বউ। মীরার কথাটা শুনে হঠাৎ বুকটা চিনচিন করে উঠল। তারপরেও নিজেকে সামলে নিয়ে বললাম, তাহলে বিয়েটা করার মানে কি? আমার জীবনটা কেন এভাবে নষ্ট করলে? মীরা বলে, আই এম সরি নিলয়। আসলে মা বাবা এমনভাবে জোর করেছিল যে আমি কিছুই বলতে পারিনি। আর তোমার সাথেও বিয়ের আগে আমার দেখা হয়নি যে তোমাকে সব খুলে বলবো। আমি বললাম, ও বুঝলাম। মনে মনে বললাম, এখন আমি বা কি করতে পারি? সব রাস্তা তো তুমি বন্ধ করে দিলে। মীরা বলল, আচ্ছা তুমি এক কাজ করো, তুমি বিছানায় শুয়ে পড়ো, আমি সোফায় গিয়ে ঘুমিয়ে পড়ি। আমি বললাম, আরে তা কি করে হয়? তুমি মেয়ে মানুষ হয়ে সোফাতে শুতে যাবে কেন? তুমি বরং বিছানায় শুয়ে পড়ো, আমি সোফায় ঘুমাচ্ছি। মীরা বলে, আচ্ছা ঠিক আছে। এই বলে সে শুয়ে পড়ে বিছানায়, আর আমি বাতিটা নিভিয়ে ব্যালকনিতে চলে আসলাম। একটা সিগারেট ধরিয়ে মনে মনে বলতে লাগলাম, কোনোদিনও ভাবিনি তোমাকে এভাবে কাছে পাবো মীরা। অথচ আমার কি কপাল দেখো, আজ তোমাকে কাছে পেয়েও পাইনি। তুমি যে আমার কথাটা শোনার প্রয়োজনও মনে করলে না, নিজেই শুধু বলে গেলে। অথচ একবারও জিজ্ঞেস করলে না আমি তোমাকে কেন বিয়ে করলাম। বুঝতেও চাইলে না আমার এই হৃদয়ের কথা, যে হৃদয় চিৎকার করে বলতে চাইছে, মীরা, আমি তোমাকে খুব ভালোবাসি, বড্ড ভালোবাসি, নিজের থেকেও অনেক অনেক বেশি ভালোবাসি। আরে আপনারা হয়তো ভাবছেন মীরাকে নিয়ে কেন এসব ভাবছি, যে কিনা 2 দিন আগেও আমার ভাইয়ের বউ ছিল। তাহলে শুনুন, আসলে 2 মাস আগে আমার বড় ভাইয়ের বিয়ে হয়েছিল। আমার ভাই ছিল পুলিশের একজন বড় কর্মকর্তা। বাসর রাতে বউকে রেখে চলে গিয়েছিলেন নিজের দায়িত্ব পালন করতে, কিন্তু সেদিন আর সে ফিরে আসতে পারেননি। সেদিনই তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। বাসরের খাটে ওঠার বদলে তাকে মরণের খাটিয়ায় উঠতে হলো। আমার বাবা মা এটা মেনে নিতে পারেননি। তখন নতুন বউয়ের জীবন যাতে নষ্ট না হয়, সেজন্য ছোট ছেলেকে দিয়ে আবার বিয়ে করান। এখন আপনাদেরকে বলি যে কিভাবে আমি মীরাকে আগে থেকেই চিনি। তার জন্য 5 বছর আগে ফিরে যেতে হবে। ফিরে গেলাম 5 বছর আগে। আমি তখন অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছি, 2 মাস হবে। কিন্তু ক্লাসে আজ প্রথম আসলাম। কাউকেই তেমনভাবে চিনি না, তো তাই একেবারে পেছনে গিয়েই বসলাম। কারণ ইতিহাস সাক্ষী, পেছনের দিকে সকল জিনিয়াস জ্ঞানী মানুষরাই বসে। তাই আমিও ম্যাম আসার আগে ওদের দলে যুক্ত হলাম। সবার সাথে ভাব জমাতে লাগলাম। হঠাৎ তখনই ক্লাসে ম্যামের আগমন। পুরো ক্লাস একেবারে চুপ মেরে গেছে। ম্যাম ক্লাসে এসে ম্যামের চোখ প্রথমে আমার উপর পড়ল। ম্যাম বলল, নতুন নাকি? আমি বললাম, না ম্যাম, আমি মোহাম্মদ কাব্য আহমেদ নীল। ম্যাম বলল, আমি তোমার নাম জিজ্ঞেস করি নাই, কে তুমি আর ক্লাসে এভাবে কথা বলছো কেন? আমি বললাম, ম্যাম এইমাত্রই তো বললাম আমি নীল। ম্যাম বলল, ওই স্টুপিড ছেলে, আমি বলতে চাচ্ছি তোমাকে আগে দেখিনি তো ক্লাসে। আমি বললাম, আসলে আমি আজকেই প্রথম এসেছি, ব্যক্তিগত কিছু সমস্যা ছিল। ম্যাম বলল, ঠিক আছে, এখন থেকে ক্লাসে নিয়মিত হও, আর কারো থেকে নোটসগুলো নিয়ে নিও, আর এখন দাঁড়িয়ে থাকো। আমি বললাম, ম্যাম একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। ম্যাম বলল, অবশ্যই বলো। আমি বললাম, ম্যাম আপনাকে না অনেক সুন্দর লাগছে। ম্যাম বলল, আচ্ছা তাই? শৌখিন মহিলাদের এটাই সবচেয়ে বড় দুর্বলতা। আমি বললাম, হ্যাঁ ম্যাম। ম্যাম বলল, ঠিক আছে, যেহেতু আজকে প্রথম দিন তাই ছেড়ে দিলাম, বসো বসো। আমি ওই দিনের মতো ক্লাস শেষ করে বাড়ি ফিরতেছি। মোবাইল টিপছিলাম আর হাঁটছিলাম। হঠাৎই ধপাস করে পড়ে গেলাম। কলার খোসার কারণে এমনটা হলো। আশেপাশে তাকালাম কেউ আছে কি না, না কেউ নেই। বাঁচলাম বাবা। তখন থেকে একটা পিচ্চি আমার দিকে তাকিয়ে হাসছে আর বলছে, লাউটারিকে উঠা, লাউটা গেল রে। আমি বললাম, এই পিচ্চি চুপ কর।
পিচ্ছি কয়, ছেলেদের মান সম্মান আর রাখলি না রে লাউ একটা। দেখছেন কত বড় বেয়াদব, সিনিয়রদের প্রতি কোনো রেসপেক্টই নেই। আমি বললাম, পিচ্ছি তুই চুপ করবি? তারপর পিচ্ছিটার দিকে রেগে এগিয়ে গেলাম। পিচ্ছি কয়, মারবি নাকি? পারলে মার, দেখি তুই আমাকে কি করতে পারিস। জানিস এটা আমার এলাকা আর ওইটা আমার বাড়ি। আজকাল পিচ্ছিদের কোনো ভরসা নেই, এক একটা পিচ্ছি হলো আস্ত শয়তানের হাড্ডি। কিন্তু আমারও তো একটা মান সম্মান আছে, আজ যদি এই পিচ্ছিকে ভয় পেয়ে চলে যাই তাহলে জাতি আমাকে মেনে নিবে না। এরপর আমি যেটা করলাম এটা দেখে পিচ্ছি এক দৌড়ে ঘরে পালালো। আরে আরে আপনারা ভুল বুঝবেন না, তেমন কিছু করি নাই, শুধু পিচ্ছির প্যান্টটা খুলে গাছে ঝুলিয়ে দিছি। শালা পিচ্ছি আমার সাথে লাগতে আসছে। তারপর বিকেলের দিকে একটু শপিং মলে গেলাম। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলাম, তখন দেখি ওই পিচ্ছি এসে আমার সামনে হাজির। এরপর পিচ্ছি যা করলো তা মনে থাকলে জীবনেও আর কোনোদিন পিচ্ছিদের সাথে পাল্লা দিব না। পিচ্ছিটা হঠাৎ করেই আমার সামনে থাকা মেয়েটার কোমরে চিমটি মেরে উদাও। মেয়েটা ঘুরে আমাকে দেখে ঠাস করে একটা দিল আর বলল, লুচ্চা বদমাশি, তোর ঘরে কি মা বোন নাই? আমি তো মামা পুরাই আবুল হয়ে গেলাম। আমি শুধু গালে হাত দিয়ে রইলাম, কারণ কিছু বলার জায়গা নেই। বেশি কথা বললে গণদোলাই খেতে হবে। দৌড়ে ওখান থেকে চলে আসলাম। তবে মেয়েটা কিন্তু খুবই কিউট ছিল, বলতে হবে। হাতেও ভালোই জোর আছে, এখনো গালটা টনটন করছে। এরপর দিন কলেজে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম, তখন কে যেন পেছন থেকে ডাক দিল, এই যে হ্যালো, শুনছেন? আমি গাড় ফিরিয়ে পিছনে তাকাতেই ভয়ে দুপা পিছিয়ে গেলাম। হে আল্লাহ, এটা তো গতকালকার সেই মেয়েটা, এখানে আবার কিছু করতে আসে নাই তো? কলেজে কিছু করে বসলে আমার মান সম্মান কিছুই থাকবে না। এরপর মেয়েটা কিছু বলার আগে আমি বলে উঠলাম, দেখুন ওই দিন যা হয়েছে আমি কিছুই করি নাই, সব কিছু একটা বদ পিচ্ছি করেছে। মেয়েটা বলল, আরে আরে না, আসলে ওই দিনকার জন্য আমি সরি, আমার বান্ধবী সব দেখেছিল গতকাল। পরে ও বলল ওই পিচ্ছির কথা। আমি বললাম, আচ্ছা ব্যাপার না, তো মিস আপনার নামটা কি? মেয়েটা বলল, আমার নাম শামিমা আফরিন মীরা, আপনার? আমি বললাম, আমি কাব্য আহমেদ নীল, একটা কথা বলবো? মেয়েটা বলল, জি বলুন, কি বলবেন? আমি বললাম, আপনি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দরী, আর আমি আপনাকে প্রথম দেখেই প্রেমে পড়ে গেছিলাম। আই লাভ ইউ মীরা, এক নিঃশ্বাসে বলে ফেললাম। মেয়েটা বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে বলল, তোর সাহস তো কম না, জানিস আমি কে? আমার বাবা জানতে পারলে তোকে এক্ষুনি জেলে পুরবে। আমি বললাম, দেখো মীরা, তুমি কে, তোমার বাবা কি করে এবং উনি কে, তাতে আমার কিছুই যায় আসে না, আমি আমার জবাব চাই। এই নে জবাব, এই বলে আমার দুই গালে দুইটা থাপ্পড় মেরে তারপর ওখান থেকে চলে গেল। ওই দিন থেকে আমি সারাক্ষণ মীরার পিছনে লেগেই ছিলাম, কিন্তু ওর কাছে প্রতিবারই রিজেক্ট হয়েছি, প্লাস অপমানিতও হয়েছি। তাতে কি, আমি মীরাকে ভালোবাসি তো। এভাবে কেটে গেল 4টা বছর। আজকে কলেজের শেষ দিন। আমি ভাবলাম আজকে মীরাকে রাজি করাতে হবে। আমি মীরার জন্য অপেক্ষা করতে লাগলাম। একটু পরে দেখলাম মীরা একটা ক্লাসরুম থেকে বেরিয়ে এলো। তখন আমি এক তোড়া গোলাপ ফুল নিয়ে মীরার সামনে যাই আর হাঁটু গেড়ে বসে ফুলগুলো এগিয়ে দিয়ে বললাম, মীরা, হবে কি আমার সারা জীবনের সাথী? হবে কি আমার সকালবেলার পাখি? হবে কি আমার বৃষ্টিতে ভেজার সাথী? ধরবে কি আমার হাত? আমার হৃদয়ের গহীনে গড়বে কি তোমার ভালোবাসার বাড়ি? জানি না তোমায় সারা জীবন খুশি রাখতে পারবো কি না, তবে এটা বলতে পারি, মরণের আগ পর্যন্ত তোমার হাতটা ছাড়বো না। আই লাভ ইউ মীরা, লাভ ইউ সো মাচ। প্লিজ অন্তত আজকে ফিরিয়ে দিও না। আমি তোমাকে সত্যি অনেক ভালোবেসে ফেলেছি, সেজন্য এত কিছুর পরও তোমার পেছনে পড়ে আছি। মীরা আমার দিকে চোখ বড় করে তাকিয়ে আছে। মীরা যে আজকে এমন কিছু করবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। মীরা কিছুক্ষণ একদৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থেকে বলল, সরি নীল, এটা সম্ভব না, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। আমি কেন জানি না মীরার থেকে এই না শব্দটা আজকে নিতে পারছি না, তাই হঠাৎই মীরার হাত ধরে ফেললাম আর বলতে লাগলাম, মীরা দেখো, এমন করো না, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। মীরা আমার থেকে হাতটা ছাড়াতে চাচ্ছে, কিন্তু আমি ছাড়ছি না দেখে ঠাস করে একটা চর বসিয়ে দেয় আমার গালে আর হাতটা টান দিয়ে ছাড়িয়ে নিয়ে বলতে লাগলো, নীল, তোমাকে কতবার বলবো যে আমি তোমাকে ভালোবাসি না, বাসি না। আসলে আমারই ভুল হয়েছে, আমার তোমাকে এতদিনে একটা কথা বলে দেওয়ার দরকার ছিল। শোনো নীল, আমি তোমাকে কষ্ট দিতে চাই না, কিন্তু এটাই সত্যি যে আমি অন্য একজনকে ভালোবাসি, আর তার সাথে আমার রিলেশন হয়েছে আমার কলেজ লাইফের শুরু থেকেই। আমরা একে অপরকে অনেক বেশি ভালোবাসি, তাই প্লিজ তুমি আর এভাবে আমার পিছু করো না। আমি মীরার মুখে কথাগুলো শুনে আমার চোখ দিয়ে জল পড়তে লাগলো। জীবনে প্রথম কাউকে ভালোবাসলাম, নিজের সবটুকুই তার নামে করে দিয়েছিলাম,
আর আজ বলছে সে নাকি অন্য কাউকে ভালোবাসে। আমি দাঁড়িয়ে পড়লাম ওখানে, মাথাটা নিচু করে আছি, চোখ বেয়ে শুধু অজরে পানি পড়ছে। তখন আমি খুবই নরমভাবে মীরাকে বললাম, আমি যখন এতদিন তোমার পিছনে পড়েছিলাম, কই তখন তো কিছুই বলোনি। তুমি আমাকে যদি প্রথমেই বলে দিতে যে তুমি রিলেশনে আছো, তাহলে আমি এতদিন বেহায়ার মতো তোমার পিছনে ঘুরঘুর করতাম না। আর আমি তো ভেবেছিলাম তুমিও আমাকে পছন্দ করো, কিন্তু সেটা হয়তো প্রকাশ করতে পারছো না। আমার খুবই কষ্ট হচ্ছিল, তাই নিজের ভেতরে আবেগটা বেশিক্ষণ ধরে রাখতে পারলাম না। তখন আমি চেঁচিয়ে বলে উঠলাম, মীরা, কেন করলে তুমি আমার সাথে এরকম? কেন আমাকে প্রথমে বলে দাওনি? তাহলে আজকে আমাকে এত কষ্ট পেতে হতো না। এবার কলেজের সবাই আমার উঁচু গলা শুনে আমাদের দিকে তাকিয়ে আছে, সবার চোখেই বিস্ময়। হ্যাঁ, হয়তো আমি একটু বেশি রিয়েক্ট করে ফেলেছি। আর ওইদিকে মীরা আমার আচরণে খুবই অবাক হয়ে গেছে। তখন সে বলল, নীল, আমি সেটার জন্য সরি, আর পারলে এর জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও। আর প্লিজ আমার পেছনে পড়ে থেকো না, এতে আমাদের দুজনেরই ভালো হবে। এই মুহূর্তে মীরার আর কোনো কথাই আমার শুনতে ইচ্ছে করছিল না, তাই ফুলগুলো জোর করে ওর হাতে ধরিয়ে দিয়ে বাইক নিয়ে দ্রুত কলেজ থেকে চলে আসলাম। আমার সামনে সব কিছু যেন ঝাপসা হয়ে যাচ্ছে, তাই কিছুক্ষণ গিয়েই বাইকটা সাইড করে দাঁড়িয়ে পড়লাম। কি হলো, আমার এত কষ্ট হচ্ছে কেন? মীরা তো আমাকে কোনোদিনই ভালোবাসেনি, এমনকি আমার সাথে ভালো করে কথাই বলেনি। আমার ভালোবাসাটা তো শুধু একতরফা ছিল, আমি নিজে থেকে ওকে ভালোবাসতে গিয়েছিলাম। আর এখন তো মীরা বলেই দিয়েছে যে সে আমাকে ভালোবাসে না, অন্য কাউকে ভালোবাসে। তাহলে এখানে আমার এত কষ্ট পাওয়ার কি আছে? জানি না কতক্ষণ এভাবে মনের ভেতর যুক্তি আর পাল্টা যুক্তি চলল। হঠাৎ আমার ফোনটা বেজে উঠলো। রিসিভ করতে মা বলে উঠলো, হ্যালো নীল। আমি বললাম, জি মা, বলো। মা বলল, কই তুই? আমি বললাম, এই তো মা, রাস্তায় আসছি। মা বলল, আচ্ছা তাড়াতাড়ি আয়, আগামীকাল তোর ভাইয়া বাসায় ফিরবে। আর বাসায় অনেক কাজ পড়ে আছে, তোর বাবাও তো ব্যবসার কাজে বাইরে আছে, তাই বাজার সদাই সব তোকে করতে হবে। আম্মুর কথা শুনে আমি আর ওখানে সময় নষ্ট না করে বাড়িতে ফিরলাম। ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিলাম, কিন্তু এখনো আমার মন থেকে কিছুতেই মীরাকে বের করতে পারছি না। কতটা মায়াবী মেয়েটা, এত কিছুর পরও তার কথাই ভেবে যাচ্ছি। মীরার কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারিনি। রাত্রে ঘুম ভাঙতেই দেখি মা আমার পাশে বসে আমাকে ওঠার জন্য ডাকাডাকি করছে। আমি উঠে বসতে মা বলল, কি রে, তোর হয়েছেটা কি? তুই তো কখনো এমন সময় ঘুমাস না, আর চোখ মুখের কি অবস্থা করেছিস? তুই কি কেঁদেছিলি নাকি? আমি বললাম, কি সব বলছো মা? আরে ঘুমের কারণে হয়তো চোখের এমন অবস্থা হয়ে গেছে, চোখ মুখে পানি দিলেই সব ঠিক হয়ে যাবে। মা বলল, আচ্ছা ঠিক আছে, এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়, ডাইনিং টেবিলে তোর ভাইয়া বসে আছে, তোর জন্য অপেক্ষা করছে। আমি বললাম, কি, ভাইয়া কখন ফিরল? মা বলল, এই তো মাগরিবের পর পরে। আচ্ছা ওসব ছেড়ে নিচে আয়। তারপর আমি জলদি করে ফ্রেশ হয়ে নিচে নামলাম। সত্যি বলতে কি, ভাইয়া আসাতে আমি খুবই খুশি হয়েছি, কারণ ভাইয়া শুধু ভাইয়া না, ভাইয়া আমার সব থেকে কাছের এবং ভালো বন্ধু। খাবার টেবিলে ভাইয়ার সাথে দেখা এবং অনেক কথা হলো। ভাইয়ার সম্পর্কে কিছু বলার দরকার। আমার ভাইয়ার নাম রাফি আহমেদ। সে পড়ালেখা শেষ করে ভালো একটা চাকরির অফার পেয়েও ছেড়ে দিয়েছে কোনো এক বিশেষ কারণে, কারণ সে এখন পুলিশের ট্রেনিং নিচ্ছে। অনেকবার আমি প্রশ্ন করা সত্ত্বেও কিছুই বলেনি, বলে যে আগে পুলিশ হয়ে নেই তারপর বলবো। এজন্য আমরাও আর জোর করিনি। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে আমরা ছাদে চলে যাই আড্ডা দিতে। অনেকদিন পর ভাইয়ার সাথে আড্ডা দিয়ে ভালোই লাগছে। মীরার ব্যাপারটা মাথা থেকে প্রায় বেরিয়েই গেছে, কিন্তু ভাইয়া কিছুক্ষণ পর প্রশ্ন করে বসলো যে, নীল, তা তোর মীরার খবর কি? তোদের রিলেশন কি কিছুটা এগুলো নাকি আগের মতোই? ভাইয়ার কথা শুনে আমার মুডটাই আবার অফ হয়ে গেল। আমার মুখ দেখে ভাইয়া আবার বলল, কি হলো নীল, কি হয়েছে? আচ্ছা বুঝছি, মেয়েটা এখনো হ্যাঁ বলেনি? আরে চিন্তার কোনো কারণ নেই, না তো আর বলেনি, তাই তুই চালিয়ে যা, দেখবি একদিন না একদিন হ্যাঁ বলে দিবেই। আমি বললাম, না ভাইয়া, সেটা আর সম্ভব না। মীরা অন্য কারোর সাথে রিলেশনে আছে। আজকে অনেক তোড়জোড় করে মীরাকে কলেজে সবার সামনে প্রপোজ করেছিলাম, তখনই মুখের ওপর ও কথাগুলো বলে দিল। ভাইয়া বলে, আরে এই ব্যাপার নিয়ে তুই মুড অফ করে ফেলেছিস, দেখবি ওই মেয়ের থেকে আরো ভালো মেয়ে তোর জন্য ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে থাকবে, তুই শুধু পরীক্ষাটা ভালো করে দে, ব্যাস। আমি বললাম, হ্যাঁ আচ্ছা ভাইয়া, একটা প্রশ্ন করব? ভাইয়া বলে, তোর যত ইচ্ছা প্রশ্ন কর। আমি বললাম, তুমি আজ পর্যন্ত আমাকেও বলোনি যে তোমার হঠাৎ করে পুলিশ হতে চাওয়ার কারণটা কি? তোমার স্বপ্ন তো ছিল ইঞ্জিনিয়ারিং করার। ভাইয়া বলে, ও আচ্ছা ঠিক আছে বলছি, কিন্তু বাবা মাকে কিছুই বলতে পারবি না, সময় হলে আমি বলে দিব। আমি বললাম, ঠিক আছে তাই হবে, এখন বলো। ভাইয়া বলতে লাগলো,
আমি যখন ইঞ্জিনিয়ারিংয়ে পড়ি তখন একটা মেয়ের সাথে আমার রিলেশন হয়, নাম শামিমা। শামিমার আর আমার মধ্যে খুব ভালোভাবে রিলেশনটা এগোচ্ছিল, কিন্তু হঠাৎ একদিন শামিমার বাবা আমাদের দেখে ফেলে। ও, আপনাদের কি মনে আছে মীরার নাম শামিমা আফরিন মীরা? আমি বললাম, ভাইয়া তারপর তারপর? ভাইয়া বলে, তারপর আর কি, একদিন কতগুলো কনস্টেবল এসে আমাকে ধরে থানায় নিয়ে যায়। তুই ভাবতে পারবি না আমার তখন কি অবস্থা হয়েছিল। আমার হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছিল। তখন উনি আমাকে শান্ত গলায় বললেন, বসো। তখন আমি বসে পড়ি। এরপর উনি আমাকে বললেন, তুমি শামিমাকে ভালোবাসো? আমার মুখ দিয়ে তো তখন কোনো কথাই বের হচ্ছিল না। আমি মানে মানে করছিলাম, কোনো মতেই কথাটা বলতে পারছিলাম না। তারপর উনি একটা মুচকি হাসি দিয়ে বললেন, শামিমা আমাকে তোমার ব্যাপারে সব কিছুই বলেছে। আমি ওনার মুখের হাসি দেখে আমার ভয়টা অনেকটাই কমে যায়। তখন উনি সোজাসাপটাভাবে আমাকে বললেন, দেখো, আমি আমার মেয়ের বিয়ে শুধুমাত্র একজন পুলিশ অফিসারের সাথেই দিব, আর আমার মেয়েকে বিয়ে করতে হলে তোমাকেও। আমি বললাম, ও বুঝছি বুঝছি, এজন্যই তুই পুলিশ হতে চাইছস। কিন্তু ভাইয়া, তুই এত কিছু করে ফেললি আর আমি কিছুই জানি না। আমি তো আমার সব কিছুই তোকে বলি। কিছুটা অভিমানের সুরে কথাটা বললাম। ভাইয়া বলে, আচ্ছা সরি সরি, এবার থেকে সব কিছুই তোকে বলবো, ওকে? আমি বললাম, হ্যাঁ তা বুঝলাম, কিন্তু ভাবির সাথে দেখা করাবি কবে? ভাইয়া বলে, সময় হলেই দেখতে পারবি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে।